দ্বাদশ শ্রেণীর পাঠ্য রূপনারায়ণের কুলে কবিতাটির এর আগের দিনে আমি ছোট প্রশ্নগুলো কবিতার এই সংক্ষিপ্ত পরিসর থেকে কিভাবে আসতে পারে মুখেই আলোচনা করেছিলাম। আজকে দেখো, তোমাদের যে 3 নাম্বার এবং 5 নাম্বারের যে প্রশ্ন, সেখানে বা 5-এর মধ্যে 3 আর 2 করে ভাগ যে প্রশ্নগুলো থাকে, সেখানে দুটো প্রশ্ন আজকে আলোচনা করছি। তা দুটো প্রশ্নের মধ্যে আবার 4টে প্রশ্ন, কিন্তু প্রথম দুটো হচ্ছে অথবা দিয়ে, মানে উত্তর পুরোপুরি একই, এবং দ্বিতীয় যে 2 নাম্বারে যে দুটো প্রশ্ন রয়েছে সেখানেও অথবা দিয়ে দেওয়া হয়েছে। দুটো প্রশ্নের উত্তর একেবারে একইভাবে উপস্থাপন করতে হবে। তা প্রথম প্রশ্ন দেখো, প্রথম দুটো প্রশ্ন একের দাগে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। প্রথম দুটো লাইন ধরে প্রশ্ন, কে জেগে উঠলেন? রূপনারায়ণের কুলে বলতে প্রকৃতপক্ষে কি বুঝিয়েছেন? এইটুকুনি পড়লাম। দ্বিতীয় লাইন ধরে প্রশ্ন দেখো, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এ জগৎ সম্পর্কে এই অভিব্যক্তির কারণ কি? তাহলে এই জগৎ সম্পর্কে যে অভিব্যক্তিটা ব্যক্ত করছেন কবি, কি কারণে তিনি ব্যক্ত করছেন? না, এই জগৎ সম্পর্কে তার একটা স্পষ্ট উপলব্ধি জাগ্রত হয়েছে বা উপলব্ধ হয়েছে, তার মধ্যে একটা অনুভূতি। সেটা কিভাবে সম্ভব হয়েছে? এই রূপনারায়ণের কুলে দণ্ডায়মান হওয়ার কারণে। তাহলে এই প্রথম দুটো কোশ্চেনের পার্টের যে উত্তর মিলে হবে এ জগৎ সম্পর্কে এই অভিব্যক্তির কারণ কি, এর উত্তর। এরপরে দেখো, প্রথম লাইনটার যে শেষ প্রশ্ন, জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। এ জগৎ সম্পর্কে কবির অভিমত পরিস্ফুট করো। এই দুটোর মানে উত্তরও কিন্তু একেবারে একই। জেগে ওঠার আসল অর্থ বলতে এখানে কবির পুরো কবিতাটাতে যে উপলব্ধি ব্যক্ত হয়েছে, পুরো কবিতাটার অবয়ব জুড়ে সেটাই লিখতে হবে। আর জগৎ সম্পর্কে কবির কী অভিমত? জগৎ মানেই হচ্ছে এখানে মনুষ্য জগৎ বা আমাদের জীবনের যে প্রবাহ, সে সম্পর্কে কবির অভিমত পরিস্ফুট করো। অর্থাৎ পুরো কবিতাটার অবয়বের মধ্যে যে আমাদের জীবন সম্পর্কে কবির বা জগৎ জীবন সম্পর্কে কবির যে উপলব্ধি ব্যক্ত হয়েছে সেটাই উত্তরে আসবে। তাহলে এবারে চলো আমরা উত্তরটা এই কিভাবে লিখব একটু আলোচনা করি। তাহলে আমরা কে জেগে উঠলেন আর রূপনারায়ণের কুলে বলতে প্রকৃতপক্ষে কি বুঝিয়েছেন, আর এ জগৎ সম্পর্কে কবির এই অভিব্যক্তির কারণ কি, এই প্রশ্নগুলোর উত্তর হবে একই, আলোচনা করছি আজকে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ পর্যায়ে যে কাব্যগুলি লিখেছিলেন সেখানে তার মৃত্যু চেতনা খুব প্রবলভাবে প্রকাশিত হয়েছিল। সেরকমই একটি কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা, যার অন্তর্ভুক্ত আমাদের আলোচ্য পাঠ্য কবিতাটি। তা এখানে কবি জেগে উঠেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর জেগে উঠেছেন, অর্থাৎ তিনি তার জীবন সম্পর্কে এক নতুন রূপ আবিষ্কার করেছেন। জগৎ জীবন সম্পর্কে বা জীবন প্রবাহ সম্পর্কে এক নতুন মহিমায় তিনি জীবনকে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এবারে রূপনারায়ণের কুলে বলতে কি বুঝেছে? তাহলে রূপনারায়ণ, কুলটা বাদ দিলাম, রূপনারায়ণ বা রূপনারায়ণ মূলত একটি নদীরই নাম। নদীর মধ্যে যেরকম একটি প্রবহমানতা থাকে, আমাদের মানব জীবনের মধ্যেও কিন্তু সেরকম একটি ধারাবাহিক প্রবহমানতা লক্ষ্য করা যায়। এখানে কবি মূলত কি বলতে চাইছেন? না, দিনের আলোয় যেন তিনি এক উজ্জ্বল রূপময় দৃশ্যময় প্রাণময় জীবন প্রবাহকে লক্ষ্য করছেন বা অনুভব করছেন। সেই অর্থেই তিনি এখানে রূপনারায়ণের যে মানে প্রসঙ্গ বা এই নামটির অবতারণা করছেন। ঠিক জীবন প্রবাহের সঙ্গে একটি নদীর প্রবহমানতার সাদৃশ্য বশত। আচ্ছা, কুলে বলতে কি বুঝিয়েছেন? না, কুলে বলতে মূলত কবি এখানে যে এই জীবন প্রবাহের এক প্রান্তে তো তিনি উপনীত হয়েছেন, তার মানে জীবনের অন্তিম লগ্নে যখন তিনি কবিতা তার অনুভূতি থেকে উপস্থাপন করছেন, সেই এক প্রান্ত দেশকেই এখানে কুল বলে প্রতিভাত করতে চেয়েছেন। নদীও যেমন তার গতির বা প্রবাহের পরিসমাপ্তি ঘটায় সমুদ্রে, তেমনি জীবন প্রবাহেরও পরিসমাপ্তি ঘটে মৃত্যুরূপ সমুদ্রে। ঠিক
সেই কুল বা সেই প্রান্ত বা সেই ক্ষেত্রেই দাঁড়িয়ে কবি জীবন সম্পর্কে তার অনুভূতি অনুভব করেছিলেন, বা যা তার উপলব্ধ হয়েছিল তাই কবিতার মধ্য দিয়ে তিনি ফুটিয়ে তুলছেন। তাহলে এবারে দেখো জেগে ওঠার আসল অর্থ, বা এই প্রশ্নটা যদি যখন শেষ করবে উত্তর, তাহলে এভাবেই কবি জীবন প্রবাহের এক প্রান্তে দাঁড়িয়ে এ জগৎ সম্পর্কে অভিব্যক্তি প্রকাশ করার সুযোগ লাভ করেছেন, বা তার দীর্ঘ উপলব্ধি তিনি এখানে ফুটিয়ে তুলছেন। তাহলে এর পরের প্রশ্নটার উত্তর তাহলে কিভাবে বলবো, না এরপরে আমরা বলবো যে কবি মূলত রূপনারায়ণের কুলে এক সুন্দর পৃথিবীতে জেগে উঠেছেন। সেই জগৎ কখনোই কিন্তু স্বপ্নের মতো নয়, কখনোই সেটা স্বপ্ন নয়, কখনোই সেটা কবির কাছে অতিকল্পনা বা ভাবালুতার আশ্রয়ে লালিত নয়। তিনি কবিতার প্রতি পদে পদে, প্রতি ছত্রে ছত্রে বা চরণে চরণে তিনি উপস্থাপন করছেন আঘাত, বেদনা, রক্তের অক্ষরে প্রসঙ্গ, যার মধ্য দিয়ে কঠিন সত্য উপস্থাপিত হচ্ছে বাস্তব জীবনের। এবং সেই কঠিন সত্যকে অবলম্বন করেই কবি নিজেকে চিনতে চাইছেন, বুঝতে চাইছেন, বা জীবনকে অনুভব করতে চাইছেন। জগৎ ও জীবন কবির কাছে একটা পরিপূরক বিষয় উঠেছে। দুঃখ বেদনার আবর্তে পড়ে যেন এই জীবন একটা দুর্বিষহ সত্যের যন্ত্রণাকে গ্রহণ করতে করতে গভীরতর একটা জীবন দর্শন অর্জন করে, যেটা কবির মধ্যে হয়েছে। তাই কবি কি করেছেন, না জীবনকে বলছেন আমৃত্যু দুঃখের তপস্যা বলে। তাহলে সেই দুঃখের তপস্যার মধ্য দিয়ে সত্যের যে যথার্থ মূল্য সেটা জীবন অর্জন করে। তা কবির মতে এই বাস্তবময় জগৎ দুঃখের তপস্যার, জগতে যে দুঃখের তপস্যা চলে আমাদের, তা পূর্ণতা পায় কিসের মাধ্যমে, না এই কঠিন বাস্তব জীবনের নানান ধরনের দুঃখ যন্ত্রণা আঘাতের প্রাপ্তির মাধ্যমে। এবং আমরা যে এই সমস্ত এত কিছু সহ্য করতে করতে একটা প্রান্তে এসে পৌঁছই, এটা কিন্তু আমাদের ক্ষমতায় আছে বলেই আমরা এই সহনশীলতাটা নিয়ে মৃত্যু পর্যন্ত দুঃখের তপস্যা মগ্ন থাকি। সেই জায়গাটা শুধুমাত্র এই জগতে মনুষ্য সম্প্রদায়েরই রয়েছে। তাই কবি বলছেন যে মৃত্যুর মাধ্যমেই কিন্তু আমাদের সমস্ত দেনা পরিশোধ হয়, যেহেতু মৃত্যুর মধ্য দিয়ে আমরা এই পৃথিবীর বুক থেকে সমস্ত কিছু চুকিয়ে দিয়ে মিটিয়ে দিয়ে চিরকালের মতো বিদায় নিই। তাহলে এভাবেই কবি জেগে ওঠার অর্থকে কবিতার মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। অর্থাৎ কবির যে গভীর দার্শনিক বোধ, যে কবির উপলব্ধি, কবির যে আত্মোপলব্ধি, সেটাই এখানে জেগে ওঠার মধ্য দিয়ে ব্যক্ত হয়েছে, বা এভাবেই কবি জগৎ সম্পর্কে তার অভিমত ব্যক্ত করেছেন। তাহলে এই গেল প্রথম প্রশ্নটার অথবা দিয়ে যে দুটো অংশ ছিল তার উত্তর। এরপর দেখো দ্বিতীয় প্রশ্নে, দেখিলাম আপনার রূপ, এটা লাইনের মাঝখানের অংশ থেকে দেওয়া হয়েছে। কে কিভাবে আপনার রূপ দেখলেন, আপনার রূপের বিষয়টি কবিতা অনুসারে ব্যক্ত করো। দ্বিতীয় প্রশ্নটা দেখো, চিনিলাম আপনারে, কে কিভাবে নিজেকে চিনতে পারলেন। তাহলে এর প্রথম প্রশ্নের উত্তর একেবারে একই। তারপরে নিজেকে চেনার বিষয়টি কবিতা অনুসারে ব্যক্ত করো, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর দুটো একেবারে একই। তাহলে এবারে দেখো আর একটা মজার জিনিস, কে কিভাবে আপনার রূপ দেখলেন আর কে কিভাবে নিজেকে চিনতে পারলেন। তাহলে কে এখানে কবি, তা কিভাবে, না তিনি এই কবিতার মধ্যে যে এই যে রূপনারায়ণের কুল বলতে কি বোঝানো হয়েছে, বা এই জগৎ সম্পর্কে কবির এই অভিব্যক্তির কারণ কি। কবি এই জগৎ সম্পর্কে একটা যে উপলব্ধি, তার যে দার্শনিক বোধ তৈরি হওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, বা একটা প্রেক্ষাপট এসেছিল তার জীবনে, এবং তিনি এক প্রান্তদেশ থেকে দাঁড়িয়ে জীবনের যে কঠিন সত্য রূপটা তিনি পরিদর্শন করেছিলেন, তিনি উপলব্ধি করেছিলেন। সে কারণেই তিনি কিন্তু নিজের রূপ
দেখতে পেয়েছিলেন বা নিজেকে চিনতে পেরেছিলেন, নিজের জীবনের প্রকৃত স্বরূপ তার অনুভূতিতে উদ্ঘাটিত হয়েছিল এবং সে কারণেই তিনি নিজেকে চিনতে পেরেছিলেন, নিজের জীবনের স্বরূপ বুঝতে পেরেছিলেন। তাহলে এই প্রথম যে প্রশ্নটা, এই দ্বিতীয় প্রশ্নের প্রথম অংশের উত্তর হবে হুবহু একই, কে জেগে উঠেছিলেন এবং রূপনারায়ণের কুল বলতে কী বোঝানো হয়েছে। তার উত্তরে আমরা যা বলেছিলাম সেই অংশটাই তোমাদের বলতে হবে, এক্ষুনি যেটা আলোচনা করলাম। এরপরে দেখো দ্বিতীয় অংশটা, যে আপনার রূপ বা নিজেকে চেনা বলতে এখানে কোন বিষয়, মানে আপনাকে কোন রূপে জানলেন বা নিজেকে কিভাবে চিনলেন, এই কবির এই অনুভূতিটা এখানে ব্যক্ত করতে হবে। তা সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলবো যে দেখো, কবি তার জীবনের অন্তিম পর্বে এসেই কাব্যগ্রন্থ লিখছেন এবং যে দার্শনিক বোধ থেকে, জীবন সম্পর্কে যে দার্শনিক বোধ তিনি জীবনের শেষ প্রান্তে এসে অর্জন করেছিলেন, সেটা যে শুধু তিনি সোচ্চারভাবে এই কবিতার অবয়বের মধ্যেই যে ফুটিয়ে তুলছেন তা কিন্তু নয়। এখানে কবির তার নিজের যে দুঃখ যন্ত্রণা, তিনি যে বারে বারে আঘাত পেয়েছেন, বেদনা অনুভব করেছেন, সেই দিকটাই এখানে উন্মোচিত হচ্ছে। তিনি নিজেও কিন্তু এই বিরহের দহন জ্বালা বা দুঃখ বা জীবনের নানান রকম প্রতিকূলতা আত্মস্থ করেছেন, মানে নিজের মধ্যে এগুলো গ্রহণ করেছেন, গ্রহণ করে তিনি আত্মচৈতন্য উপলব্ধি করেছেন। সে কারণেই কিন্তু তিনি নিজের রূপ এবং নিজেকে চেনার বিষয়টা ব্যক্ত করতে পারছেন। তাহলে এর পেছনে একটা প্রেক্ষাপট রয়েছে, সেটা কি না, ব্যক্তিগত জীবনে কবিকে দেখা গেছে যে তার জীবনে মৃত্যু যেন অতর্কিতভাবে আঘাত হেনেছে। বাল্যকালে তিনি মাকে হারিয়েছিলেন, সেখান থেকে শুরু করে তিনি যখনই তার জীবনের কোনো পরম প্রিয়জন হিসেবে পেয়েছেন তাকেই তিনি হারিয়েছেন। এছাড়া দেখা গেছে যে তিনি বহুমুখী প্রতিভা সম্পন্ন বা সৃষ্টিশীল একজন মানুষ। তার জীবনের চলার নানান পথের নানান প্রান্তে দেখা গেছে কখনো তিনি আঘাত, কারোর কাছ থেকে নিন্দা, কারোর কাছ থেকে কুৎসা, সমালোচনা, নানান রকমের বিরূপতা লাভ করেছেন। বিশ্বাসহীনতাও তাকে যেন বারবার ক্ষতবিক্ষত করেছে, তার জীবনকে রক্তাক্ত করে তুলেছে। এই সমস্ত বেদনার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকেই তিনি জীবনকে কি বলছেন না, আমৃত্যু দুঃখের তপস্যা বলে অভিহিত করছেন। এই উপলব্ধির জন্য আঘাত ও বেদনায় দীর্ণ হয়েও তিনি কি করছেন না, জীবনের সেই কঠিন সত্য রূপকেই ভালোবাসছেন, কেননা তিনি বুঝে গেছেন যে জীবনের রূপটাই এটা। মূলত এই যে কবির মধ্যে উপলব্ধি, এটা একটা আত্মানুসন্ধান, মানে তিনি নিজে কি, নিজের জীবনটা কি, মানব জীবন কি, এই অনুসন্ধানটা তিনি করতে পারলেন। এটা কিন্তু আমাদের এই জগতে শুধুমাত্র মনুষ্য সম্প্রদায়ের মধ্যেই ক্ষমতাটা রয়েছে। এই ক্ষমতাটা আমাদের রয়েছে বলেই কিন্তু আমাদের শ্রেষ্ঠ, জীবেদের মধ্যে শ্রেষ্ঠ বলে পরিগণিত করা চলে, এবং এ কারণেই কিন্তু আমরা এই জগতের কাছে দেনাযুক্ত বা ঋণী হয়ে রয়েছি। তবুও কি হয় না, আমরা আমাদের মধ্যে একটা ছোট আমিকে সবসময় জাগিয়ে রাখি, যার ফলে আমরা জীবনটাকে, কবি যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছেন, একজন ভূয়দর্শী কবি জীবনের এক প্রান্তে এসে উপনীত হয়ে জীবনকে যে গভীরতর বোধে উপলব্ধি করছেন, সেটা কিন্তু আমরা সবাই করে উঠতে পারি না। এ কারণেই আমরা করে উঠতে না পারলেও কবি এই উপলব্ধি করেছেন বলে কবি সোচ্চার কণ্ঠে বলছেন যে তিনি আপনার রূপ সম্পর্কে অবগত হয়েছেন এবং নিজেকেও তিনি চিনতে পেরেছেন। তাহলে উত্তরটা বোঝা গেল, দুটোর উত্তর কিন্তু সম্পূর্ণরূপে একই। আমাদের যেমন প্রশ্ন থাকবে সেইভাবে আমাদের উত্তরটা উপস্থাপন করতে হবে, শুরুটা করতে হবে এবং শেষটা সেভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটো প্রশ্ন আলোচনা করলাম। এই দুটো প্রশ্ন দেখো একদম পুরো এই সত্য যে কঠিন বা কঠিনেরে ভালোবাসিলাম এই পর্যন্ত আলোচিত হয়েছে। একটা লাইন বাদ গেছে, কেননা আমি এই শেষের কটা লাইন ধরে কিন্তু আবার দুটো প্রশ্ন হবে, বড় প্রশ্নই হবে। এভাবে মোটামুটি 3-4টে প্রশ্নের মধ্যে দিয়ে কিন্তু তোমরা পুরো কবিতাটাই সুন্দর করে তৈরি করে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এই দুটো প্রশ্ন প্র্যাকটিস করো।